দীর্ঘ পথ পেরিয়ে অবশেষে দ্বীপের মানুষের সঙ্গে কাঠুরিয়া আর সারসবউ পৌঁছাল সেই রাজ্যের রাজধানীতে। দূর থেকেই দেখা যাচ্ছিল বিশাল প্রাসাদ, আকাশ ছোঁয়া মিনার, সোনালী গম্বুজ আর ব্যস্ত জীবন। এমন শহর তারা আগে কখনো চোখে দেখেনি। স্বামী, এ যেন রূপকথার শহর, কত সুন্দর! আহা, আমার খুব ভালো লাগছে। হ্যাঁ, সত্যি খুব সুন্দর। মনে হচ্ছে যেন দেবতাদের নগরীতে এসে পড়েছি। দ্বীপের মানুষ সরাসরি তাদের রাজপ্রাসাদে নিয়ে গেল। বিশাল দরবারে রত্নখচিত সিংহাসনে বসে আছেন সেই দেশের বাদশাহ সুলতান আজম। তার দৃষ্টি ছিল গম্ভীর, কিন্তু মুখে ছিল মমতা। সুলতান, এই সেই দুজন যাদের খবর আমি আরমানকে দিয়ে খবর পাঠিয়েছিলাম। আমি তোমাদের সব কথা শুনেছি। তোমরা সমুদ্রের মৃত্যু মুখ থেকে ফিরে এসেছো। বলো, তোমাদের কি ঘটেছিল? সুলতান, আমরা গৌরগঞ্জ রাজ্য থেকে বাণিজ্যে বেরিয়েছিলাম। কাঠুরিয়া শুরু থেকে সব খুলে বলে। জাহাজ যাত্রা, বিশাল মাছের পিঠকে দ্বীপ ভেবে নামা, হঠাৎ ডুবে যাওয়া, একদিন এক রাত সমুদ্রে ভেসে থাকা, আর এই দ্বীপে এসে প্রাণে বাঁচার গল্প। দরবার নিস্তব্ধ হয়ে যায় তার কথা শুনে। তোমাদের কাহিনী শুনে আমার হৃদয় কেঁপে উঠল। সত্যি তোমরা ভাগ্যের প্রিয় সন্তান। তোমাদের মনের জোর আছে, তাই আজ তোমরা জীবিত। তোমাদের জায়গায় অন্য কেউ থাকলে তারা হয়তো আর ফিরে আসতো না। এবার বলো, তোমরা এখন কি চাও? তোমরা কি এই রাজ্যে থেকে যেতে চাও? তাহলে আমি তার ব্যবস্থা করে দেব। সুলতান, আমরা শুধু নিজের দেশে ফিরতে চাই। সেখানে আমার ছোট্ট ঘর, ছোট্ট সংসার আছে। আমরা ফিরতে চাই সুলতান। ফেরার পথ একদিন নিশ্চয়ই খুলবে। ততদিন তোমরা আমার রাজধানীতেই থাকবে। তোমাদের থাকা খাওয়া সব কিছুর ব্যবস্থা আমি করছি। সুলতান, আপনার এই দয়া আমরা কোনো দিনও ভুলব না। বাদশাহর আদেশে কাঠুরিয়া আর সারসবউয়ের জন্য খুব সুন্দর এক বাসস্থান তৈরি হয়। ধীরে ধীরে তারা সেখানে আরামে থাকতে শুরু করে। কাঠুরিয়া প্রতিদিন বন্দরে যায়, নানা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে যদি কোনো জাহাজ গৌরগঞ্জের দিকে যায়। তো সারসবউও নতুন শহরের জীবন দেখে বিস্মিত হতো। প্রতিদিন দূর দূরান্তের বহু দেশের জাহাজ সেখানে এসে নোঙর ফেলত, আর কাঠুরিয়ার মনে প্রতিদিনই একটাই আশা জাগত, হয়তো আজ বাড়ি ফেরার খবর মিলবে। রাজধানীতে থাকতে থাকতে দিনগুলো ধীরে ধীরে বদলাতে লাগলো। কাঠুরিয়া এখন প্রায় প্রতিদিনই বন্দরে যায়, নানা দেশের বণিকদের সঙ্গে কথা বলে, জাহাজ দেখে, দূর দেশের গল্প শোনে। সারসবউও এখন আগের মতো ভীতু নেই। তার চোখে এখন এক নতুন পৃথিবী দেখার আগ্রহ। এক বিকেলে সূর্য যখন সোনালি আলো ছড়িয়ে সমুদ্রকে গলিত সোনার মতো ঝলমলে করে তুলেছে, তখন বন্দরের ধারে এক বৃদ্ধ নাবিক বসে পুরনো দিনের গল্প বলছিল। তার চোখে ছিল সমুদ্র দেখা মানুষের গভীরতা, আর কণ্ঠে ছিল রহস্যের ছোঁয়া। এই সমুদ্রে অনেক দ্বীপ আছে, যেগুলো দূর থেকে দেখলে খুব সুন্দর, কিন্তু সব দ্বীপের মানুষের জন্য নয়। মানুষের জন্য নয় মানে? কারণ সেখানে এমন সব রহস্য লুকিয়ে আছে যা আমাদের কল্পনার অতীত, আর সেখান থেকে ফিরে আসাও সম্ভব নয়। একবার যদি কেউ সেই রহস্যে ফেসে যায়, তাহলে তার জীবন সেখানেই শেষ হয়ে যাবে। কিন্তু এমন কিছু দ্বীপ আছে যেখানে গেলে মনে হবে এই যেন অলৌকিক স্বর্গ, যেন স্বপ্ন। আপনি কি কোনো বিশেষ জায়গার কথা বলছেন? হ্যাঁ, তেমনই একটা দ্বীপ হলো শিল দ্বীপ। সেখানে কি আছে? সেখানে গেলে মনে হবে ওটা কোনো এক নতুন পৃথিবী। তবে সেখানে অদ্ভুত ব্যাপার থাকলেও কোনো ভয় নেই। তবে মাঝে মাঝে ঢোলের শব্দ শোনা যায়, অথচ কোথাও কোনো বাদ্যকার নেই। কুয়াশার ভেতর থেকে আসা সেই শব্দ, ধুম ধুম ধুম। হয়তো কোনো পাহাড়ে বাতাস লাগার শব্দে এমন হতে পারে।
হতে পারে, আবার নাও হতে পারে। চলো না স্বামী, একবার গিয়ে দেখে আসি। হ্যাঁ যাব, কিন্তু তুমি ভয় পাবে না তো? না স্বামী, এর থেকে কত ভয়ঙ্কর ভয় আমরা জয় করে এসেছি সেটা তো জানো তুমি। মৃত্যুর মুখ দেখে এসেছি, এখন আর রহস্যকে ভয় পাই না। তাহলে চলো যাওয়া যাক। চলুন কাকা, আমাদের নিয়ে চলুন, আমি আপনার প্রাপ্য দিয়ে দেব। চলো। বাতাসে পাল ফুলে উঠল। ধীরে ধীরে জাহাজ ছেড়ে দিল বন্দর, আর শুরু হলো নতুন এক অভিযাত্রা। প্রথম দিন সমুদ্র ছিল শান্ত। নীল জলের বুকের ওপর রোদের ঝিকিমিকি, সাদা পাখির উড়ে যাওয়া, দূরে ছোট ছোট দ্বীপ, সব মিলিয়ে এ যেন এক স্বপ্নের ভ্রমণ। এই মিষ্টি বাতাসে যেন উড়ে চলেছি আমরা। এই সমুদ্র মানুষকে শান্তি দেয়, আবার এই সমুদ্রই মানুষের জীবনও কেড়ে নেয়, আবার বড় স্বপ্নও দেখায়। হঠাৎ দুপুরের দিকে জাহাজের এক নাবিক দূরে আঙুল দেখিয়ে চিৎকার করে উঠে বলে, ওই দেখো, ওই দেখো, ওরা এসেছে। সমুদ্রের বুক ফুঁড়ে ধীরে ধীরে ভেসে ওঠে বিশাল সব প্রাণী। তাদের শরীর এত বড় যে মনে হচ্ছিল ছোট ছোট পাহাড় জলের ওপর ভাসছে। কিছু মাছ 100 হাতেরও বেশি লম্বা, পিঠ কালচে নীল, চোখ জল জল করছে, আর নিঃশ্বাস ছাড়তেই ফোয়ারার মতো জল আকাশে উঠে যাচ্ছে। স্বামী, এরা যদি জাহাজে আঘাত করে তাহলে তো জাহাজ ডুবে যাবে। ভয় নেই, ওরা আমাদের দেখে যতটা ভয় পায় আমরা ওদের দেখে ততটাই পাই, আর ওদের দেখতে ভয়ঙ্কর হলেও ক্ষতিকারক না। এক নাবিক কাঠের তক্তায় লাঠি দিয়ে ঠকঠক করে আঘাত করতেই আশ্চর্য ঘটনা ঘটে। সেই বিশাল প্রাণীগুলো এক মুহূর্তে ভয়ে লেজ নেড়ে গভীর জলে ডুব দেয়। সমুদ্রে তৈরি হয় বিশাল ঘূর্ণি, জাহাজ কেঁপে ওঠে। বিকেলের দিকে চারিদিক ঘন কুয়াশায় ঢেকে যায়, বাতাস ভারী হয়ে ওঠে। ঠিক তখনই দূর থেকে ভেসে আসে গভীর ঢোলের শব্দ। শুনছো, এটাই কি সেই ঢোলের শব্দ? হ্যাঁ, আমি এই শব্দের কথাই তোমাদের বলছিলাম। তার মানে আমরা শিল দ্বীপের কাছে চলে এসেছি। শিল দ্বীপের রহস্যময় সফর শেষে কাঠুরিয়ার সারসবউ আবার রাজধানীর ব্যস্ত জীবনে ফিরে আসে। কিন্তু কাঠুরিয়ার মন এখনো একটাই আশায় বেঁচে, কোনোভাবে গৌরগঞ্জ ফেরার পথ খুঁজে পাওয়া। প্রতিদিনের মতো সেদিনও তারা দুজন বন্দরে দাঁড়িয়ে দূর দেশের জাহাজ দেখা আর নাবিকের সঙ্গে কথা বলছিল। সূর্যের আলোয় সমুদ্রের জল ঝিকিমিক করছে। বড় বড় পালতোলা জাহাজ একের পর এক এসে নোঙর ফেলছে। ঠিক তখনই দূর দেশ থেকে আসা এক বিশাল বণিক জাহাজ ঘাটে ভেড়ে। দেখো স্বামী, কি বড় জাহাজ! মনে হচ্ছে অনেক দূর দেশ থেকে এসেছে। হ্যাঁ, এর মাস্তুল দেখেই বোঝা যাচ্ছে বহু সমুদ্র পেরিয়ে এসেছে। একের পর এক বড় বড় বোঝা নামানো হচ্ছে। কিছু কাঠের বাক্স, কিছু কাপড়ে মোড়া পণ্য, কিছু সুগন্ধি মশলা আর দামি কাঠের গাটারি। হঠাৎ একটি বড় কাপড়ের মোড়া বোঝার গায়ে কাঠুরিয়ার চোখ আটকে যায়। তার বুক ধরফর করে ওঠে। সেখানে স্পষ্ট বড় অক্ষরে লেখা গৌরগঞ্জ রাজ্য, আর নিচে আঁকা ছিল সেই রাজকীয় চিহ্ন, যেই চিহ্ন যুবরাজ নিজের হাতে তাদের বাণিজ্য পণ্যে বসিয়েছিলেন। সারসবউ, ওদিকে তাকাও। এ তো আমাদের বোঝার চিহ্ন। হ্যাঁ, এটাই ওই কাপড়, ওই দড়ির বাঁধন আমি নিজে হাতে বেঁধেছিলাম। কাঠুরিয়ার চোখে আনন্দ, বিস্ময় আর আবেগ একসঙ্গে ভিড় করে আসে। এতদিন পরে নিজেদের হারিয়ে যাওয়া জিনিসের চিহ্ন। দুজনেই দৌড়ে জাহাজের ক্যাপ্টেনের কাছে যায়। দাদা, ওই বোঝাগুলো কোথা থেকে এসেছে? কেন, তোমাদের জেনে কি দরকার? ওই বোঝায় গৌরগঞ্জের চিহ্ন আছে। আমরা সেই রাজ্য থেকেই এসেছিলাম। গৌরগঞ্জ? সে কাঠুরিয়া আর সারসবউকে ভালো করে দেখে, কিন্তু চিনতে পারে না। কি করেই বা চিনবে? তার তো বিশ্বাস সেই ভয়ঙ্কর সমুদ্রে তারা বহু আগেই মারা গেছে। আর এত কষ্ট, রোদ, ঝড় আর দুর্ভোগ, তাদের চেহারাও অনেক বদলে গেছে। অদ্ভুত, কিন্তু অসম্ভব। তোমরা যা বলছো তা হতেই পারে না। অসম্ভব কেন? কারণ যাদের ওই মাল ছিল তারা তো অনেক আগেই সমুদ্রে ডুবে মারা গেছে।
কাঠুরিয়া আর সারসবউ একে অপরের দিকে তাকায়। ভাগ্য যেন আবার তাদের সামনে নতুন এক দরজা খুলে দিল। দাদা, একটা কথা জিজ্ঞেস করব, ওই বোঝাগুলো কার? ওগুলো এক হারিয়ে যাওয়া ব্যবসায়ীর সম্পদ। কার? গৌড়গঞ্জের এক ব্যবসায়ী, নাম তেজস কুমার। শুনেছি গৌড়গঞ্জের যুবরাজ তাকে দূর দেশে বাণিজ্যে পাঠিয়েছিলেন। নামটা শুনেই কাঠুরিয়া আর সারসবউ একে অপরের দিকে তাকালো। তাদের অতীত যেন চোখের সামনে ভেসে উঠল। একদিন সমুদ্রের মাঝে আমরা একটা ছোট্ট দ্বীপ দেখেছিলাম। কিছু ব্যবসায়ী সেখানে নেমেছিল, কিন্তু সেটা আসলে কোনো দ্বীপ ছিল না, ছিল এক বিশাল মাছের পিঠ। আগুন জ্বালাতেই মাছটা জেগে উঠে জলের নিচে ডুব দিল। সবাই কোনো না কোনোভাবে ফিরে এলো, কিন্তু তেজস কুমার আর তার স্ত্রী সারসবউ ডুবে গেল। তারপর আমরা জাহাজের বিপদ হবে ভেবে সেখান থেকে চলে যাই। এই মাল তারই। এখন এগুলো বিক্রি করে তার পরিবারের কাছে দাম পৌঁছে দেব। যাকে তুমি মৃত ভাবছ সেই তেজস আমি, আর এই আমার স্ত্রী সারসবউ। এই বোঝাগুলো আমাদের। ক্যাপ্টেন প্রথমে স্তব্ধ, তারপর মুখে তার সন্দেহের হাসি ফোটে। বাহ, বেশ চালাকি করছো তো দেখছি। আমার লোকের মাল নিতে নিজেকে তেজস কুমার বলছো? আমি নিজে তাকে ডুবতে দেখেছি, অনেক ব্যবসায়ীও তার সাক্ষী। আপনি আগে আমাদের কথা শুনুন, তারপর বিচার করবেন। তারপর কাঠুরিয়া আর সারসবউ শুরু থেকে সব খুলে বলে। কিভাবে কাঠের টুকরো আঁকড়ে তারা একদিন এক রাত ভেসেছিল, কিভাবে এক নির্জন আর ভয়ঙ্কর দ্বীপে পৌঁছেও তারা বেঁচে যায়, কিভাবে সেখানকার লোকেরা তাদের উদ্ধার করে রাজ দরবারে নিয়ে যায়। সব শুনেও ক্যাপ্টেনের চোখে অবিশ্বাস, কিন্তু এবার সে ভালো করে তাকালো। সারসবউয়ের মুখের রেখা, কাঠুরিয়ার কণ্ঠস্বর কোথাও যেন চেনা লাগে তার। সে তৎক্ষণাৎ অন্য ব্যবসায়ীকে ডাকে। রে, এ তো সত্যি তেজস কুমার। হ্যাঁ, আর এই তার স্ত্রী সারসবউ। তোমরা বেঁচে আছো? মুহূর্তে জাহাজ জুড়ে আনন্দের ঢেউ ছড়িয়ে পড়ে। কেউ ঈশ্বরকে ধন্যবাদ দিল, কেউ বিস্ময়ে মাথায় হাত দিল। ক্যাপ্টেন এগিয়ে এসে কাঠুরিয়াকে জড়িয়ে ধরল। ঈশ্বরের অশেষ দয়া, তোমরা বেঁচে আছো। এই সব মাল তোমাদেরই। তোমার সততার জন্য আমরা কৃতজ্ঞ। যদি দয়া করে এই মালের কিছু অংশ তুমি নাও, তাহলে আমরা খুব খুশি হব। না না, এটা তোমাদের প্রাপ্য। আমি শুধু আমার কর্তব্য করেছি। সমুদ্র যাদের কাছ থেকে সব কেড়ে নিয়েছিল, আজ যেন সেই সমুদ্রই ফিরিয়ে দিল তাদের হারানো পরিচয়, হারানো সম্পদ আর নতুন জীবনের আশা। হারিয়ে যাওয়া সম্পদ ফিরে পেয়ে কাঠুরিয়া আর সারসবউয়ের মনে যেন নতুন আলো জ্বলে ওঠে। বহু কষ্ট, বহু অশ্রু, মৃত্যুর মুখ থেকে ফিরে আসা সব কিছুর পর ভাগ্য যেন আবার তাদের দিকে মুখ তুলে তাকিয়েছে। কাঠুরিয়া ভাবল যে বাদশা বিপদের দিনে তাকে আশ্রয় দিয়েছেন, তার প্রতি কৃতজ্ঞতা জানানো তাদের কর্তব্য। সেই ভাবনা থেকেই একদিন কাঠুরিয়া আর সারসবউ রাজ দরবারে উপস্থিত হয়। তাদের হাতে ছিল সুদূর দেশের নানা মূল্যবান দ্রব্য, মসৃণ রেশম, সুগন্ধি আতর, দামি রত্ন খচিত পাত্র আর বিরল সুগন্ধি কাঠ। কাঠুরিয়া, আজ তোমাদের মুখে অন্যরকম আনন্দ দেখছি। কি খবর? সুলতান, ঈশ্বরের কৃপায় আমাদের হারিয়ে যাওয়া সম্পদ ফিরে পেয়েছি। আপনার দয়াতেই আজ আমরা আবার দাঁড়াতে পেরেছি। এই সামান্য উপহার আমাদের কৃতজ্ঞতা স্বরূপ। বাদশাহ নিজের হাতে উপহারের বাক্স খোলেন। ভিতরের মূল্যবান জিনিস দেখে তার চোখে বিস্ময়ের ঝিলিক ফুটে ওঠে। অমূল্য উপহার, কিন্তু বলো তো এগুলো কোথা থেকে পেলে? কাঠুরিয়া তখন শুরু থেকে তাকে সব বলল।
কিভাবে বন্দরে দাঁড়িয়ে তারা নিজেদের হারানো মাল খুঁজে পেল, কিভাবে ক্যাপ্টেন প্রথমে বিশ্বাস করেনি আর কিভাবে শেষে সবাই তাদের চিনে ফেলে। সব শুনে বাদশাহ আনন্দে হেসে উঠলেন। সত্যি ভাগ্য সাহসীদের পক্ষ নেয়। তোমরা শুধু বেঁচেই ফেরোনি, নিজেদের হারানো ধনও ফিরে পেয়েছো। তোমাদের এই উপহার আমি সানন্দে গ্রহণ করছি। সুলতান, আপনার আশীর্বাদ না থাকলে কিছুই সম্ভব হতো না। তোমাদের সাহসের পুরস্কার আমি দেব। বাদশাহ তাদের উপহারের বদলে আরও মূল্যবান রত্ন, স্বর্ণ মুদ্রা আর দুর্লভ সামগ্রী উপহার দিলেন। তারপর কাঠুরিয়ার সারস বউ রাজধানীর বড় বাজারে নিজেদের মাল বিক্রি করল। সেই টাকায় তারা কিনল ওই দেশের সব বিখ্যাত দ্রব্য: চন্দন কাঠ, কালো আবনুস, সুগন্ধি কর্পূর, জায়ফল, লবঙ্গ, গোলমরিচ, নানান মশলাপাতি আর দুর্লভ কাঠের কারুকাজ। সব পণ্য বড় বড় কাঠের বাক্সে ভরে তারা নতুন বণিক জাহাজে তুলল। স্বামী, আমার বিশ্বাসই হচ্ছে না আমরা সত্যিই ফিরছি। এই পথ কত কাঁদিয়েছে, আজ সেই পথই আমাদের ঘরে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। জাহাজ এক দেশ থেকে আরেক দেশ, এক বন্দর থেকে আরেক বন্দরে থামতে থামতে বহু সমুদ্র পাড়ি দিল। দিন গেল, রাত গেল, অবশেষে এক ভোরে দূরে দেখা গেল পরিচিত মাটির রেখা। ওটাই গৌরগঞ্জ।